আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। তো আপনারা যদি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কিংবা একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা মধ্যপ্রাচ্যের মতো বাইরের কোনো দেশে আপনার কাজের কথা ভাবছেন, তাহলে আজকের লাইভটি আপনার জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং হলো বিশ্বের অন্যতম প্রাচীন একটা পেশা এবং অবশ্যই একটা সম্মানিত পেশা, যা আমাদের সমাজ গঠনের জন্য আ এর প্রভাব অতুলনীয়। আমরা যে রাস্তায় চলাফেরা করি কিংবা যে বাসস্থানে আমরা থাকি, সবকিছুতেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা অনেক বড় অবদান রয়েছে। তো আমরা আজকের এই লাইভে আ কিছু আ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন নিয়ে কথা বলব। সেটা হচ্ছে দেশের বাইরে। আমরা আলোচনা করব বিদেশে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ এবং সম্ভাবনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে আ বিদেশে কাজের সুযোগ পেতে পারেন। এছাড়াও আন্তর্জাতিক আলোচনা থাকবে, আন্তর্জাতিক সার্টিফিকেশন, শিক্ষা এবং ক্যারিয়ারের কিছু পরামর্শ। আমি একটু চেক করে নিচ্ছি লাইভটা আ ঠিকমতো অন এয়ার হচ্ছে কিনা। আ ওকে। তো আ আজকের যে আলোচনাগুলো থাকছে, এই আলোচনার জন্য আমাদের সাথে আ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়াররা যুক্ত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন শাহেদ আনোয়ার অস্ট্রেলিয়া থেকে। আমাদের সাথে আছেন কামাল হোসেন সিঙ্গাপুর থেকে। আরো রয়েছেন কাউসার চৌধুরী ইউএসএ থেকে। পাশাপাশি আমাদের সাথে থাকছে মাকসুদুল আলীম জার্মানি থেকে। একটি বিষয় বলে রাখতে চাই, আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা আ চেষ্টা করব অ্যান্সার করার। তো আর বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি আ শাহেদের কাছে। যেহেতু আজকের সেশনটি খুব করার জন্য আমরা খুব অল্প সময় পাবো। সবাই খুব ব্যস্ততার মধ্যে এই আ লাইভটিতে জয়েন করেছে। শাহেদের কাছে আমার যে ১ম কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে। শাহেদ, আমরা যখন 2007 এ, তোমার মনে আছে কিনা? যখন ব্যাচেলর শেষ করলাম। তারপর উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা ১৫-২০ জন ইউনাইটেড আরব আমিরাতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসাবে আমরা চলে গেলাম। তো এর মধ্যে অনেকেই দুবাইতে তাদের জব আ করেছে এবং অনেকে ব্যাক করেছে। আমিও একটা লং টাইম সেখানে ছিলাম। এবং তুমিও একটা সময় পরে ব্যাক করলা। তারপরে স্কটল্যান্ডে মাস্টার্স করতে গেলা। সেখান থেকে চলে গেলা অস্ট্রেলিয়া। এখন তুমি অস্ট্রেলিয়াতে গভর্নমেন্ট জব করছো। সো তোমার কাছে আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, বাংলাদেশের বাইরে আ আসলে আ সিভিল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার অপরচুনিটিটা কেমন? এবং আ এই ক্যারিয়ার অপরচুনিটির পিছনে আসলে কি, কি ফ্যাক্টর কাজ করে বলে তুমি মনে করো? ওভার টু ইউ শাহেদ। আহ, হ্যাঁ, ধন্যবাদ রাব্বি তোমার প্রশ্নের জন্য। সো বাংলাদেশের বাইরে আমরা যদি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে চাই, তুমি প্রথমে যেটা বললা যে এটা একটা প্রাচীন প্রফেশন এবং এটা মানে আমাদের সমাজ গঠনে এবং আমাদের জীবনের সাথে সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো তুমি বিশ্বের যে প্রান্তেই যাও না কেন একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। তো কোনো সভ্যতায় গড়ে উঠবে না উইদাউট সিভিল ইঞ্জিনিয়ার। সো এটা প্রত্যেকটা দেশেই এটার এটার সমান গুরুত্ব আছে। প্রত্যেকটা কমিউনিটিতে এটার খুব বড় প্রয়োজনীয়তা আছে। তো আমি যদি মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যারা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি করে বাইরে আসতে চায় এবং ওই ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে চাই জিনিসটাকে, যে ঠিক আছে কোথায় যাওয়া যাবে, তো ওভাবে বলতে গেলে আমরা যদি মানে স্কিলড মাইগ্রেশনের কথা চিন্তা করি, চিন্তা করি, তাহলে অনেক দেশই আছে। যদি আমি বলতে চাই, আমি যেখানে থাকি অস্ট্রেলিয়াতে, এখানে ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য ডিমান্ডিং প্রফেশন। এখানে ইউএসএ আছে, কানাডা আছে, ইউরোপের কথা বলতে গেলে জার্মানি, ইউকের কথা বলতে হয়। তুমি প্রথমে বললা যে মিডল ইস্টের কথা। মিডল ইস্টের কথা যদি আমি বলি, তো ইউএই আছে, সৌদি আরব আছে। আমি যদি এদিকে আসি এশিয়ার দিকে, কামাল যেখানে আছে সিঙ্গাপুর, এখানে অনেক কাজ হচ্ছে। আমি যদি আমার নেইবারিং কান্ট্রির কথা বলি, অস্ট্রেলিয়ার পাশে যে নিউজিল্যান্ড আছে।
সো ওভাবে চিন্তা করতে গেলে জবের যদি ডিমান্ডের কথা বলি, পৃথিবীর অনেক দেশই আছে যেখানে সিভিল ইঞ্জিনিয়ার প্রচন্ড ডিমান্ড। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ওভাবে অপরচুনিটি দেখি, তাহলে একজন যে ফ্রেশ গ্র্যাজুয়েট এখানে ডিপেন্ড করে যে কখন আসবে, ক্যারিয়ারের কোন পর্যায়ে আসবে, এবং তার কি পরিমাণ অভিজ্ঞতা আছে, এগুলো একটা অনেক বড় ব্যাপার। তো আমি এখন ওদিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র অস্ট্রেলিয়াকে ফোকাস করে খালি বলতে চাই যে এখানে কি ধরনের অপরচুনিটি আছে এবং মানে কি ধরনের কাজ পেতে পারে একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো এখানে প্রথম কথা হচ্ছে যে সিভিল যে কোনো কাজ, যে কোনো প্রজেক্ট, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে যে সেই দেশের গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার পলিসিটা কিরকম, তারা কি ধরনের ইনভেস্টমেন্ট করছে। তো এটা একটা বড় একটা দিক থাকে। যেমন রিসেন্টলি বাংলাদেশে যেটা দেখা গেছে যে অনেক অনেক বড় 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 প্রকল্প হয়েছে। তো সেই প্রকল্পগুলোতে যদি ব্রিজ, রাস্তাঘাট, টানেল, অনেক কিছু হয়েছে। তো এইসব ধরনের যখন প্রকল্প হয় তখন ডেফিনেটলি একটা ডিমান্ড আসে। তো অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আমি যদি বলি, গভর্নমেন্টের বেশ অনেকগুলো মেজর প্রজেক্ট চলছে। এখানে বেশ অনেকগুলো স্টেট আছে। তো এখানে তোমার সিডনিতে আমি যদি বলি, এই মুহূর্তে চলছে ওয়েস্ট কানেক্টসের একটা বড় প্রজেক্ট। এটা হচ্ছে অলমোস্ট $45 বিলিয়ন একটা প্রজেক্ট। সেখানে মেলবোর্নে হচ্ছে তোমার মেলবোর্ন মেট্রো টানেল $14 বিলিয়নের একটা প্রজেক্ট। তো এই ধরনের বেশ বড় বড় বেশ কিছু গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট চলছে বর্তমানে অস্ট্রেলিয়াতে। তো যে কারণে একটা হিউজ ডিমান্ড আছে। একজন কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার, একজন ব্রিজ ডিজাইনার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইউনেমিট, মানে সিভিল প্রত্যেকটা শাখায় তো একটা প্রজেক্টে লাগে আর কি। তো এই ধরনের। এরপরে আরো যে ফ্যাক্টর গুলো কাজ করতেছে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে, সেটা হচ্ছে যে পপুলেশন গ্রোথ। এখানে অস্ট্রেলিয়াটা খুবই ইমিগ্রেশন ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। সো এখানে এখানকার জনসংখ্যা খুবই কম, কিন্তু এখানে বাইরে থেকে লোক আনা হয়, বিশেষ করে স্কিল লোক যাদের জন্য। তো এই লোকগুলো যখন আসছে, একটা ডিমান্ড তৈরি হচ্ছে। তো এটার কারণে আরবানাইজেশন একটা চাপ পড়ছে। তো অবভিয়াসলি নতুন বাড়ি তৈরি করতে হচ্ছে এই ধরনের কাজের জন্য সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন। এরপরে যদি আমি তাকাই নতুন টেকনোলজির কথা যদি আমরা বলি, বা নতুন ট্রেন্ড যেটা চালু হয়েছে তোমার সাস্টেনেবিলিটি, ক্লাইমেট রেজিলিয়েন্স, এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, এখন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিসগুলোকে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে। তো নতুন যারা এনভায়রনমেন্টাল প্রফেশনাল বা যারা হচ্ছে দেখা গেল যে সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর এনভায়রনমেন্ট বা এই ধরনের জিনিস নিয়ে কাজ করছে, তাদের নতুন ভাবে কাজ করার একটা ক্ষেত্র ওপেন হচ্ছে। তো এই দিকগুলো এখন নতুন একটা দিক খুলে দিচ্ছে আর কি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য। এরপরে যদি আমি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলি, যে এখানে এখন স্মার্ট ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলা হচ্ছে। প্রত্যেকটা প্রজেক্টেই দেখা যাচ্ছে যে আমরা বলি যে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা এই ধরনের জিনিস করা লাগবে। তো এটার জন্য দেখা গেল যে যারা ভালো ডিজাইনার, ডিজাইন করে বা ক্যাডে মডেল করে বা 12D এই ধরনের কারো কাজ করে, এই ধরনের একটা প্রফেশনের একটা হিউজ একটা ডিমান্ড এখন এই মুহূর্তে আমরা দেখি আর কি অস্ট্রেলিয়াতে। আমি আমার নিজের কাজের ক্ষেত্রে দেখি যে ধরনের যখন আমরা স্কিল লোক খুঁজতে যাই, এই ধরনের লোকের বেশ বেশ শর্টেজ আছে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে। তারপরে সাধারণত আরেকটা যেটা দেখা যায় যে এইজিং ইনফ্রাস্ট্রাকচার, যে অলরেডি যেসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে আছে এগুলোর মেইনটেনেন্স, এগুলো নতুন ভাবে তৈরি করা। তো এই ধরনের কাজ হয়, এখানেও একটা অনেক বড় ডিমান্ড আছে। এবং এটা হয়তো আমার প্রথম বলা উচিত ছিল যে অস্ট্রেলিয়াতে প্রধান যে ডিমান্ড, এটা হচ্ছে মেইনলি রিসোর্স বেসড। রিসোর্স বেসড বলতে এই কারণে যে অস্ট্রেলিয়াতে মাইনিংটা খুব বড় একটা ভূমিকা পালন করে ইকোনমিতে। আমি যদি বলি যে এখানে শুধুমাত্র কয়লার দিকে যদি আমরা তাকাই, অস্ট্রেলিয়াতে হচ্ছে 5th লার্জেস্ট প্রডিউসার, কোল প্রডিউসার, 2nd লার্জেস্ট কোল এক্সপোর্টার, এবং 3rd লার্জেস্ট রিজার্ভ অফ কোল ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো এখানে পুরো ইকোনমিটাই ড্রিভেন বাই মাইনিং। সো এই মাইনিং রিসোর্সের জন্য হিউজ একটা সাপোর্ট দরকার হয়। সো সেখানেও অনেক স্কোপ আছে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ করার। এছাড়াও আমি যদি বলি যে আমাদের নর্মাল ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার, সাধারণ আরবানাইজেশনকে সাপোর্ট করার জন্য ওয়াটার রিসোর্স, এখন নতুনভাবে যুক্ত হয়েছে তোমার এনার্জি রিলেটেড কাজগুলো, যেমন রিনিউয়েবল এনার্জি প্রজেক্টগুলো হচ্ছে, সেখানে উইন্ড এনার্জি, সোলার এনার্জি, তারপরে হাইড্রো পাওয়ার, এগুলো নিয়ে কাজ হচ্ছে। সো এগুলো নিয়ে কথা বলতে গেলে মনে করো যে অনেক সময় লাগবে। আমি জাস্ট খুব হাই লেভেলে বলতেছি যে কোন জিনিসগুলা মানে মেইন ফ্যাক্টর যেগুলো ড্রাইভ করে যে একটা সিভিল ইঞ্জিনিয়ার কাজ করার জন্য আর কি। তো এগুলো আছে।
অন টপ অফ দ্যাট, যেটা আমি প্রথমে বললাম যে মানে মাইগ্রেশনের যে একটা ডিমান্ড আছে, মাইগ্রেশনের কারণে পপুলেশন বাড়ছে এবং সে কারণে একটা হিউজ ইম্প্যাক্ট পড়তেছে যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার গুলোর উপরে। সো এগুলোর কারণে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, রাস্তাঘাট, ঘর বাড়ি সবকিছুই। তো প্রত্যেকটা সেক্টরেই একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন। সে হতে পারে একজন ডিজাইনার, সে হতে পারে একজন প্রজেক্ট ম্যানেজার, সে হতে পারে একজন মানে জিওটেকে কাজ করতে পারে, রাস্তার কাজ করতে পারে, আমরা সবাই জানি সেগুলো। তো এই ধরনের আর কি। তো ওভারঅল চিন্তা করলে যে অস্ট্রেলিয়াতে এখন এই মুহূর্তে আমি যদি বলি একজন সিভিল ইঞ্জিনিয়ার আসার জন্য খুব খুব ভালো দেশ। তো শাহেদ, থ্যাংক ইউ। আমরা আসলে বুঝতে পারলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা মোটামুটি অস্ট্রেলিয়ায় ভালো চাহিদা রয়েছে, এবং প্রতিনিয়তই এই চাহিদা বেড়ে চলছে। যেহেতু ভাঙ্গার গড়ার অপর নামই সিভিল ইঞ্জিনিয়ার। গড়তে যেভাবে সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, একটা জিনিস ভাঙতেও সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা আছে। তো আমি এরপরে চলে যাচ্ছি মাকসুদের কাছে। আমার যে কোয়েশ্চেনটা মাকসুদের কাছে, মাকসুদ এখন আছে জার্মানিতে। ব্যাচেলর কমপ্লিট করার পরে সে জার্মানিতে মাস্টার্স করেছে এবং জার্মানিতে এখন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন কাজ করে যাচ্ছে। তো এই জায়গাটায় আসলে আমরা কিছুক্ষণ আগে আলাপ করতেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করতে গেলে, যেমন ইউএসএ বলি, অস্ট্রেলিয়া কিংবা কানাডা, সব জায়গাতে মোটামুটি ইংলিশ টা জানলে কিছুটা কাজের সুবিধা হয়। বা আমাদের যেহেতু ব্যাচেলরটা ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে, তো আমাদের মানে অ্যাডাপ্টেশনটা খুব সহজে হয়তো বা হয়ে যায়। কিন্তু জার্মানির ক্ষেত্রে আমি যতটুকু জানি, সেখানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে, যেটা জার্মান ল্যাঙ্গুয়েজটাকে তারা খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই কালচারাল অ্যাডাপ্টেশনটা আসলে তুমি কিভাবে গ্র্যাপ করলে? আর পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে ইদানিং জানতে পারা যাচ্ছে যে জার্মানিতে একটা অপরচুনিটি কার্ড নামে একটা ভিসা ওপেন হয়েছে, এবং সবাই এটার জন্য মানে এমপ্লয়মেন্ট ভিসা, এটা আসলে কি ধরনের হতে পারে, অপরচুনিটি কিরকম থাকতে পারে, এই সম্বন্ধে আসলে তুমি আমাদেরকে আহ, যদি বলতে। ওভার টু ইউ। শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমাকে এখানে ইনভাইট করার জন্য। এখানে সবাই আমার সিনিয়র আছেন, সবাইকে সালাম। এবং আমি প্রথমে অ্যাপ্রিশিয়েট করি যে আপনার এই ইনিশিয়েটিভটা খুবই হেল্পফুল। এখন যারা ইয়াং স্টুডেন্ট আছে সবার একটা ক্লিয়ার পিকচার পাওয়ার জন্য, তাদের ফিউচার ক্যারিয়ার গোল সেট করার জন্য। তো আপনার প্রশ্নের উত্তরে আসি। প্রথম প্রশ্নটা যে কালচারাল অ্যাডাপ্টেশন। আমি জার্মানিতে, মানে জার্মানি বা ইউরোপের পার্সপেক্টিভ থেকেই বলবো, শুধু জার্মানি না, পুরো ইউরোপে আসলে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানাটা খুবই দরকার। এবং স্পেশালি আমাদের সেক্টরে, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে, অন্য অনেক ফিল্ড, ফর এক্সাম্পল আইটিতে হয়তো ওখানে কিছুটা তারা ছাড় পায় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংলিশ দিয়ে তাদের কাজ করতে পারে। বাট আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা আপনি যেই সেক্টরেই বলেন, ট্রান্সপোর্টেশন, স্ট্রাকচার বা জিওটেকনিক্যাল, সব জায়গাতেই মোটামুটি ল্যাঙ্গুয়েজ কে আসলে মানে ইয়ে করে, সুপারসিড করে জব বা ক্যারিয়ার ডেভেলপ করাটা খুবই ডিফিকাল্ট। তো যেটা বললেন যে আমি ব্যাচেলর করে এসেছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ব্যাচেলর করে, বাংলাদেশ থেকে ব্যাচেলর করে এখানে মাস্টার্স করেছি। তো মাস্টার্স করতে গেলে মোটামুটি একটা লম্বা সময় পাওয়া যায়। তো ওই সময়টা আমি আসলে ল্যাঙ্গুয়েজ শেখার পেছনে ওই টাইমটা ইনভেস্ট করি। এবং এটা আমি মনে করি সবাইকে, আমি যারা ইউরোপে মুভ করতে চায় ফিউচারে, সবার জন্য এটা খুবই রেকমেন্ডেড যে ল্যাঙ্গুয়েজের প্রতি খুবই একটা এমফাসিস করা। আর অ্যাডাপ্টেশন এবং কালচারাল অ্যাডাপ্টেশনের ব্যাপারে আমি যেটা বলবো যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যে লাইক আপনি যদি সাইটে কাজ করেন তাহলে তো অবভিয়াসলি এখানকার কনস্ট্রাকশন স্টাফ জার্মানির ক্ষেত্রে স্পেশালি তারা বেশিরভাগই আসে ইস্ট ইউরোপ থেকে। তো তারা কেউ ইংলিশ বলতে পারে না খুব একটা। সো আপনাকে কমিউনিকেশনটা অবভিয়াসলি জার্মানি করতে হবে। তারা হয়তো ভাঙা ভাঙা বলবে বা আপনাকে বলতে হবে। প্লাস হচ্ছে যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের লাইক অনেকগুলো রেগুলেশনস আছে, লাইক বিল্ডিং কোড, এনভায়রনমেন্টাল যে রেগুলেশন, স্ট্যান্ডার্ড রেগুলেশন, সেফটি রেগুলেশন গুলো, এগুলো সবই হচ্ছে জার্মান ভাষায়। সো এগুলো বোঝার জন্য এবং আপনাকে আপনার কলিগদের সাথে কমিউনিকেট করার জন্য, মানে ল্যাঙ্গুয়েজটা ছাড়া আসলে এটা নিয়ারলি ইম্পসিবল। প্রফেশনাল টার্মিনোলজি গুলো সবগুলো জার্মান ভাষাতে। আর আপনি যদি অফিসে কাজ করেন, ডেস্ক জবে কাজ করেন, তারপরেও তো লাইক আপনাকে ক্লায়েন্টের কাছে কিছু প্রেজেন্ট করতে গেলে তো ওটা অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। আর ল্যাঙ্গুয়েজের বাইরেও আমি যদি বলি যে কিছু কিছু কালচারাল আসপেক্ট, যেটা একটু আমি মনে করি যে
বাংলাদেশের সাথে কিছুটা পার্থক্য আছে, which are like relevant for us, especially civil engineers. তার মধ্যে যদি বলি যে লাইক এখানকার হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা বা হায়ারার্কিটা এটা একটু ফ্ল্যাট টাইপের, মানে খুব একটা ভার্টিক্যাল না, বা ভার্টিক্যাল হলেও খুব কম ভার্টিক্যাল। সো কমিউনিকেশন স্টাইলের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য আছে। এখানে আপনার সব ধরনের কথা কমিউনিকেশন গুলো হয় খুব ডিরেক্ট, হ্যাঁ, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং যে মিটিং গুলো সেগুলো খুবই প্রিসাইজ, এরকম আর কি। এবং সেখান থেকে যে ফিডব্যাক গুলো আসে এগুলো খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে, হ্যাঁ। এবং মানে আমি যখন লাইক আমার সুপারভাইজারের সাথে কথা বলি, সেখানেও আসলে যে মানে টিপিক্যাল লাইক বাংলাদেশে যেরকম যেটা হয় যে খুব একটা রেসপেক্ট তো ডেফিনেটলি থাকে, বাট এখানে অনেক বেশি ডিরেক্ট কমিউনিকেশনটা হয় আর কি। সো এটা আমি একটা বলবো যে একটা কালচারাল অ্যাসপেক্ট। এর বাইরে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে এখানে ওভারটাইম খুবই ডিসকারেজ করা হয়। সো আপনাকে আসলে ওই ৮ ঘন্টা ডেইলি ৮ ঘন্টা কাজ, এর মধ্যেই কাজটা শেষ করে ফেলতে হয়। ডেডলাইনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। ডেডলাইন তো লেট করা তো একদমই এটা এখানে খুবই ফ্রন্ট আপন। তো এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে আরো যদি বলি ফর এক্সাম্পল পাংচুয়ালিটির ব্যাপারটা, এটাও আসলে এখানে খুব মেনটেন করা হয় আর কি। তো এইগুলো আর কি আমার কাছে মনে হয় যে মেইন কালচারাল আসপেক্ট, যেটা একটু বাংলাদেশের সাথে পার্থক্য আছে। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার যেটা ওই একটু আগে বললাম, যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে মানে সেফটি স্ট্যান্ডার্ড, এনভায়রনমেন্টাল যে রেগুলেশন গুলো, বিল্ডিং কোড, এই জিনিসগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। এখানে আসলে ফ্লেক্সিবিলিটির কোনো আসলে সুযোগটা খুব কম। তো তারপর হচ্ছে এই তো আই গেস। আমার একটা এডিশনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে তুমি যখন মাস্টার্স করতে গেলা জার্মানিতে, তখন কি তোমার ল্যাঙ্গুয়েজটা দরকার ছিল, নাকি তুমি ইংলিশে ওটা কমপ্লিট করতে পেরেছিলা, কিংবা তোমার জার্মানেই ওটা করতে হয়েছে? কিছু কিছু কোর্স থাকে, আমি যেটা জানি কিছু কোর্স জার্মানিতেই করতে হয়, আমি যতটুকু আইডিয়া আছে এই ব্যাপারে যদি তুমি আসলে এখানে মাস্টার্স দু ধরনের ভাষাতেই করা যায়। ইংলিশও ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে, আবার জার্মান ভাষাতে তো আছেই। তো আমি যেটাতে এসেছিলাম সেটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল। সো আমি আসলে এখানে আসার আগে আমি জার্মান শিখি নাই। সো আমি আমার একাডেমিক পুরো মাস্টার্সটাই হয়েছে আসলে ইংলিশে। পরে আসলে এখানে লেখাপড়া করার পাশাপাশি এটা আমার নিজের ইনিশিয়েটিভ থেকে আসলে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়েছে। এটা আমার একাডেমিক কোনো রিকোয়ারমেন্ট ছিল না ওই সময়। ওকে ওকে নাইস। তাইলে মোটামুটি যারা ব্যাচেলর পরে মাস্টার্স করতে যাবে, তারা যদি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যায়, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তো অবশ্যই ভালো, না জানা থাকলেও সে গিয়ে হয়তো বা এই মাস্টার্সটা চলমান অবস্থায় ল্যাঙ্গুয়েজটা গ্র্যাব করতে পারবে। আর একটা বিষয় ছিল অপরচুনিটি কার্ড নিয়ে, যেটা জার্মানিতে এখন চলছে, একটা বিষয় চলছে এই ব্যাপারে, আসলে তোমার ভিউজটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অপরচুনিটি কার্ডটা খুব মানে ভেরি রিসেন্টলি স্টার্ট হয়েছে, এবং এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক হাইপও হয়েছে। এখানে বিভিন্ন ব্লগার যারা আছে তারা এটা নিয়ে খুব মানে একটা হাইপ তৈরি করে ফেলেছে। তো বাট এটা আমি তো মানে ফেসবুকে বিভিন্ন অ্যালামনাই গ্রুপগুলো দেখলাম, মানে খুব একটা এখনো পর্যন্ত পজিটিভ কোনো রেজাল্ট এখনো পর্যন্ত দেখি নাই, মানে এক্সাম্পল দেখি না যে কেউ ভিসা পেয়ে এখানে এসেছে। আর আমি যেটা পার্সোনালি মনে করি যে অপরচুনিটি কার্ড এটা আসলে বেসিক্যালি পয়েন্ট সিস্টেমের মতো, হ্যাঁ, যে আপনি লাইক মিনিমাম 6 পয়েন্ট পেতে হয়। এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, এজ ফ্যাক্টর আছে, তারপর হচ্ছে আপনি ভাষার দক্ষতাটা আছে। এরকম বেশ কিছু ফ্যাক্টরের উপর বেস করে পয়েন্ট সিস্টেম, এক ধরনের ইমিগ্রেশন সিস্টেম। তো এটা যেটা অ্যালাউ করে যে মানুষকে এখানে ১ বছর থাকার সুযোগ দেয় জার্মানিতে এসে, এবং এই ১ বছরের মধ্যে সে জব সিক করতে পারে আর কি। হ্যাঁ, তো তার ফিনান্সিয়াল যে একটা ব্যাপার, সেটা বাংলাদেশ থেকেই তাকে আনতে হবে। ব্লকড অ্যাকাউন্ট বলে এখানে একটা ব্যাপার আছে, যে আপনাকে প্রতি মাসে ১,০২৭ ইউরো করে ব্লক করে রাখতে হবে। তো এটা আপনি আপনার ওই ব্লকড অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্র করে আপনার ফিনান্সিয়াল যে মানে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করতে পারবেন। ইন দ্য মিনটাইম আপনি জব সার্চ করবেন। এটা হচ্ছে বেসিক্যালি বটম লাইন অপরচুনিটি কার্ডের। বাট ওই যে আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের সেক্টরটা যেহেতু অনেক বেশি ল্যাঙ্গুয়েজ ইন্টেন্সিভ বা কমিউনিকেশন ইন্টেন্সিভ, তো বাংলাদেশ থেকে কেউ যদি অপরচুনিটি কার্ড নিয়ে চলেও আসে এখানে, তাকে জব পেতে হলে আলটিমেটলি তাকে ল্যাঙ্গুয়েজটা মানে ভালো পারতে হবে, মানে কমান্ডটা খুব ভালো থাকতেই হবে। সো ল্যাঙ্গুয়েজটা আসলে ওটা পয়েন্ট সিস্টেমের মধ্যে কাউন্ট হোক বা না হোক, সে যদি ইভেন্চুয়ালি ল্যাঙ্গুয়েজটাকে সুপারসিড করে এখানে সে চলেও আসে, তাকে আলটিমেটলি আসলে ওই ল্যাঙ্গুয়েজটা শিখেই তারপরে জব পেতে হবে।
এবং সেটা মোটামুটি ভালো লেভেলের, লাইক আমাদের এখানে মানে মোটামুটি মিনিমাম যেটা বলা হয় B2 লেভেল। এখানে মোটামুটি 6টা লেভেল আছে, A1 A2 B1 B2 C1 C2। তো B2 এটা মোটামুটি আপার মিডিয়াম লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ স্কিল। তো যারা আসলে অপরচুনিটি কার্ডের জন্য ট্রাই করছেন, হয়তোবা 8-10 বছরের এক্সপিরিয়েন্স যারা আছেন, 5 বছরের এক্সপিরিয়েন্স আছেন, অনেকেই ট্রাই করছেন। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে জার্মান ল্যাঙ্গুয়েজটা মাস্ট। আমাদের এই জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে সেখানে জবের অপরচুনিটি থাকলেও সেটা হচ্ছে এমপ্লয়ারের সাথে আমার ইন্টারাকশন এর সময় আমি ওই আমার ওই স্কিলটা যদি আমি না দেখাতে পারি, তারা হয়তোবা আমাকে সিলেক্ট করবে না। মানে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের জার্মানের জন্য মাস্ট। থ্যাংক ইউ। আমি আবার আসবো তোমার কাছে। আমি এখন চলে যাচ্ছি শাহেদের কাছে। আমি আরেকবার যাচ্ছি, সেটা হচ্ছে লাইসেন্সিং বা অ্যাক্রেডিটেশন নিয়ে যদি আমরা একটু কথা বলি। যখন ইউএই আমরা গেলাম, ইউএই তেও আমি দেখেছি আমাদের সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স এর মেম্বারশিপ নিতে হয়েছে, কিংবা কন্ট্রাক্টর কিংবা কনসালটেন্ট হিসেবে কাজ করার জন্য হলেও আমাদের যে কোনো রেসপেক্টিভ যেই ডিপার্টমেন্ট গুলো ছিল, যেমন মিউনিসিপালিটি কিংবা আরটি এর মতো জায়গা থেকে আমাদের এক্সামের মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং কার্ড করার পরেই কেবলমাত্র আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংটা প্র্যাকটিস করতে পারি। এই প্র্যাকটিসটা আসলে বাংলাদেশে আমি মনে করি ওইভাবে হয়নি। আমরা সার্টিফিকেটটা পেয়ে গেলাম, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা শুরু করে দিতে পারি। এখন কিছু কিছু জায়গায় আমি দেখছি যে সার্কুলারের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অফ ইনস্টিটিউটের মানে ইয়াটা লাগে, মেম্বারশিপটা লাগে। তবে এটা আরো শক্তভাবে আমার মনে হয় এটা নিয়ে কাজ করার জায়গা আছে বাংলাদেশে। তো অস্ট্রেলিয়াতে এই লাইসেন্সিংটা আসলে কিভাবে হয়? আমি এই কোয়েশ্চেনটা আমি আসলে সবার কাছেই রাখতে চাই, যেহেতু বিভিন্ন দেশ থেকে তোমরা জয়েন করেছো, এবং আমি বলতে পারছি যে সব দেশে কাজ করতে গেলে আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের জন্য একটা লাইসেন্সের দরকার হয়। তো ওভার টু ইউ শাহেদ। হ্যাঁ, ধন্যবাদ রবি। সো অস্ট্রেলিয়ার কথা যদি আমি বলি, প্রথমে অস্ট্রেলিয়া না, আমি একটা আগে থেকে শুরু করি। লাইসেন্সিংটা কেন প্রয়োজন বা লাইসেন্সিংটা আসলে কি জন্য দরকার, এটা আগে বুঝতে হবে। সো আমাদের এবং বাংলাদেশে নেই কেন? বাংলাদেশে আমরা দেখি যে কোনো কাজের ক্ষেত্রে আসলে ওই জবাবদিহিতাটা ওভাবে নাই। তো এখন লাইসেন্সিংটা এই কারণে করা হয় যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি সে ফর এক্সাম্পল আমি একটা ব্রিজ ডিজাইন করলাম, ব্রিজ ডিজাইনটা অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড হলো না, ব্রিজটা ভেঙে পড়লো, ভেঙে পড়ে কেউ মারা গেল। সো দায়িত্বটা কে নিবে, দায়টা কে নিবে? সো এখানে এই আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি ড্রয়িংটা করলাম, ড্রয়িংটা আমি সাইন করে দিলাম, তো মানে জিনিসটা আমার ঘরে আসা উচিত। কিন্তু বাংলাদেশে এই জায়গাটাতে একটা বড় গ্রে এরিয়া আছে, যেখানে কেউ কোনো জবাবদিহিতার আওতায় আসে না। সো এই জন্য জিনিসটা প্রয়োজন হয়। বাংলাদেশ বাদে পৃথিবীর যে কোনো দেশে তুমি কাজ করতে যাও, তুমি দুবাইয়ের উদাহরণ টানলা, কিন্তু পৃথিবীর আমার জানা মতে প্রত্যেকটা দেশেই এই ধরনের একটা লাইসেন্সিং রিকোয়ারমেন্ট থাকে, যাতে করে যে এই ধরনের জবাবদিহিতার আওতায় একজনকে আনা যায়। সো এটা হচ্ছে মূল কারণ। অস্ট্রেলিয়ার কথা যদি বলি, যে হ্যাঁ এখানে আছে, এখানে ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া বলে একটা গভর্নিং বডি আছে, যারা কিনা ওভারঅল ইঞ্জিনিয়ারিংটাকে দেখাশোনা করে। সো সিভিল ইঞ্জিনিয়ারিং তার মধ্যে পড়ে। তো ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়াতে প্রথম কথা হচ্ছে যে আমরা যারা ওভারসিজ থেকে যারা এখানে ডিগ্রি নিয়ে আসি, তো এখানে কয়েকটা স্টেপ আছে। তো এখানে একটা প্রথম ধাপটা হচ্ছে যে আমাদের ডিগ্রিটাকে অ্যাসেস করাতে হয় প্রথমে। তো এই জিনিসটা আজ থেকে 10 বছর আগে হয়তো আমাদের আসনুল্লাহ ইউনিভার্সিটি জন্য ওটা একটু কঠিন ছিল, কারণ ওয়াশিংটন অ্যাকর্ড বলে একটা কথা আছে যে ওদের ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে যে ইউনিভার্সিটি গুলো থাকে তাদেরকে ওরা সরাসরি মেম্বারশিপ দিয়ে দেয়। তো ওই সময় আমি যখন প্রথম এখানে আসি, তখন ওইটা আসনুল্লাহ ইউনিভার্সিটি ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে ছিল না। তো যার কারণে আমাদেরকে যে পাথওয়েটা যেতে হয়েছে ওটা একটু কঠিন ছিল। ওখানে আমাদেরকে প্রথম একটা স্টেজ 1 কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট করাতে হয়েছিল। স্টেজ 1 অ্যাসেসমেন্ট কম্পিটেন্সি অ্যাসেসমেন্টটা মানে হচ্ছে যে আমাদের ডিগ্রিটাকে তারা অ্যাকনোলেজ করলো, বা আমরা যে আসলে আমাদের ডিগ্রিতে কি ধরনের কারিকুলামে পড়াশোনা করা হয়েছে, বা কি ধরনের আমরা মানে ব্যাচেলার করেছি, বা সেটা কি এখানকার অস্ট্রেলিয়ার যে এডুকেশনাল স্ট্যান্ডার্ড সেটা ইকুইভ্যালেন্ট কিনা, তো সেটা কম্পেয়ার করার জন্য। তো ওই অ্যাসেসমেন্টটা করানোর পরে আমি প্রথমে হচ্ছে এখানকার মেম্বারশিপটা পেলাম। দেন
আমার প্রফেশনাল যে লাইসেন্স বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার যে আমি এখানে প্র্যাকটিস করছি সেইটা পাওয়ার জন্য আমাকে আরো 5 বছর এখানে কাজ করতে হয়েছে। 5 বছর কাজ করার পরে এখানে আমি যে স্টেটে থাকি এখানে কুইন্সল্যান্ডে, এখানে এই স্টেটের পার্টিকুলার আইনটা হচ্ছে যে এখানে একটা গভর্নিং বডি আছে, বোর্ড অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স বলে। সো এই বোর্ড অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এর আন্ডারে আমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। সো এই রেজিস্ট্রেশনটা করাতে গেলে আমাকে দেন আর একটা স্টেজ 2 কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট করাতে হয় ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া থেকে। সো আমাকে তখন ওই আর একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট করায় ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া থেকে, দেন আমি বোর্ড অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্সে অ্যাপ্লাই করে আমার কুইন্সল্যান্ডের রেজিস্ট্রেশনটা আমি পেয়েছি। তো এটা গেল কুইন্সল্যান্ডের কথা। প্রত্যেকটা স্টেটে তার নিজস্ব গভর্নিং বডি আছে। আর এরপর হচ্ছে যেটা যে ওভারঅল ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া আর একটা অ্যাক্রিডিটেশন দেয়, সেটা হচ্ছে চার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার। তো সেটা যদি কেউ এখানে নিতে পারে, সেটা নিলে পরে অল ওভার অস্ট্রেলিয়াতে যে কোনো জায়গাতেই অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার যে কেউ প্র্যাকটিস করতে পারে। তো নিউ সাউথ ওয়েলসে আরেকটা ওদের আরেকটা গভর্নিং বডি, ওদের একটু আলাদা নিয়ম আছে। ওদের যে বডিটা আছে তার নামটা আমি মনে করতে পারছি না, বাট ওরা ওদের মতো করে ওদের রেজিস্ট্রেশনটা দেয়। তো স্টেট ওয়াইড ভ্যারি করে, বাট একটা সিস্টেম আছে আর কি। তো এটার আন্ডারে। সো এটা যখন করা হয়, এটার মানে হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার সে একটা রেজিস্টার আছে, একটা স্টেটে কতজন সিভিল ইঞ্জিনিয়ার কাজ করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। আমি যখন সে ফর এক্সাম্পল কোনো একটা ড্রয়িং এ সাইন করছি বা কোনো একটা প্ল্যানে সাইন করছি, আমি যখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে দিচ্ছি, ওটা ওখানে থাকছে। এবং যখন যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় বা কিছু হয়, তখন যে কেউ দেখতে পাবে হ্যাঁ ঠিক আছে অমুক ইঞ্জিনিয়ার এটাকে সার্টিফাইড করেছিল। এখন এ ধরনের অনেক কেস আছে কুইন্সল্যান্ডেই আমার জানা মতে, যেখানে অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের পরে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং যার কারণে সেই ইঞ্জিনিয়ারকে কল পর্যন্ত করা হয়েছে এবং জিনিসগুলো কোর্টে গিয়েছে এবং সেগুলো মানে প্রপারলি ইনভেস্টিগেট করার পরে অনেক দূর গেছে জিনিসগুলো আর কি। যাই হোক, তো এটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে এই অ্যাকাউন্টেবিলিটি, লায়াবিলিটি এই জিনিসগুলো নিশ্চিত করা। এবং সেই জিনিসগুলো এখানে অস্ট্রেলিয়াতে খুবই স্ট্রিক্টলি করা হয়। এবং একজন আরপিকিউ এখন একজন ইঞ্জিনিয়ার যখন একজন রেজিস্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে বা একজন চার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, তার দায়িত্বগুলো তখন অনেকাংশে বেড়ে যায়। এবং তাদেরকে এটা অবশ্যই নিশ্চিত করতে হয় যে আলিম যেটা বললো যে এখানে সবকিছু গাইডলাইনের উপরে খুব বেশি জোর দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে এখানে প্রত্যেকটা কাজের জন্য এদের নিজস্ব স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন আছে। সেই গাইডলাইন গুলো যাতে একজন ইঞ্জিনিয়ার অক্ষরে অক্ষরে ফলো করে। আর যে কোনো দুর্ঘটনা বা যে কোনো রিস্ক যেটা কোনো মানে যেটাকে অ্যাভয়েড করা যায় আর কি এই কাজগুলো করার জন্য। তো ওইটাই বেসিক্যালি আর কি এনশিওর করার জন্য। নাইস, থ্যাংক ইউ তোমার বিষয়টা অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভে বিষয়টা আমাদেরকে জানানোর জন্য। আমি চলে যাচ্ছি কামালের কাছে। আমরা জানি কামাল অনেকদিন ধরেই সিঙ্গাপুরে কাজ করছে, কন্ট্রাক্টর, এখন কনসালটেন্ট হিসেবে কাজ করছে এবং মেগা প্রজেক্টেই কাজ করছে। তো কামালের কাছে আমার যেই মানে ফুল কোয়েশ্চেনটা সেটা হচ্ছে টেকনোলজিক্যাল যে ট্রেন্ডসটা আসবে। আমরা আমাদের দেশেও মেগা স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তুমি সিঙ্গাপুরে কাজ করছো মেগা স্ট্রাকচার নিয়ে। তো মানে ইন্টারন্যাশনাল কনটেক্সটে যখন মেগা স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করতে যাব, আমাদের এইখানের যে দক্ষতা আছে এই দক্ষতার সাথে আসলে আর কি কি এডিশনাল বিষয়গুলো থাকা লাগে বলে তুমি মনে করো, যেটা কিনা ওয়ার্ল্ড মার্কেটে যে জবের যে সেক্টর আছে এখানে তোমাকে কম্পিটিটিভ তৈরি করে এবং একটা হয়তো ইন্ডিয়ান, পাকিস্তানি কিংবা একটা অন্য শ্রীলঙ্কান একটা লো ইঞ্জিনিয়ারকে রিক্রুট না করে সেখানে তুমি বাংলাদেশি, তুমি সেখানে মানে এত বড় মেগা স্ট্রাকচারে কাজ করছো, মানে এডিশনাল যে স্কিল গুলা লাগে এটা যদি আমাদেরকে একটু বলতে। আর পাশাপাশি আরেকটা বিষয় বলবা, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গাপুরের ক্ষেত্রে এই লাইসেন্সিং বা অ্যাক্রেডিটেশনের যে বিষয়টা আছে ওইখানে এই ধরনের কোনো কিছু লাগে কিনা। ওভার টু ইউ কামাল। ওকে, থ্যাংক ইউ রাব্বি। আমি আসলে প্রথমেই বলি যে লাইসেন্সিং ব্যাপারটা, আমি যে টেকনিক্যালি কাজ করি মেইনলি হলো লাইসেন্সিং ছাড়া এখানে কেউ কাজ করতে পারে, এটা হলো এক। সেটা হলো সাহেব যেটা বললো যে একই সিস্টেম, কারণ আমাদের কোনো ইউনিভার্সিটি সিঙ্গাপুরের পি বোর্ড আছে একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, এটা রিকগনাইজ না।
সো আমাদের এখানে হয়তো লোকাল আমাদের এমএসসি করতে হবে লোকাল ইউনিভার্সিটিগুলোতে, তাহলে যা ওদের ইকুইভ্যালেন্ট হবে। হ্যাঁ, তাহলে আমি ওখানে কনসালটেন্টের জব, কনসাল্টিং গুলো হলো মেনলি ডিজাইনিং এর কাজ করে, সুপারভিশনের কাজ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার যখন আরই রিকগনাইজ যখন তুমি অ্যাপ্লাই করবা, তখন তোমার ওই যে আমাদের যেহেতু ইউনিভার্সিটি এখানে রিকগনাইজ না, সো আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি না। আমাদের হয়তো এখানে লোকাল ইউনিভার্সিটি থেকে এমএসসি করতে হবে, করার পরে এদের সমমান হইতে হবে, হওয়ার পরে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা। আরেকটা হলো আমি এখন যে জব করি সেটা হলো তোমার একটা এমআরটি প্রজেক্ট। দুই ধরনের এমআরটি হয়, একটা তো হলো আন্ডারগ্রাউন্ডে যেটা, আবার আরেকটা হয় তোমার বায়োডাক একটা ওভারহেড যেটা। এখানে কাজ করতে গেলে মেইনলি হলো তোমার যে জিনিসগুলো জানতে হবে, প্রচুর টেকনিক্যাল নলেজ জানতে হয়। যেহেতু আমরা সবাই আগে কাজ করে আসছি, মোটামুটি নলেজ ছিল, এবং আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সেটাতেও এখানে কাজ করা যায়। সেই কাজ সে একই তো জিনিস, জাস্ট খালি এখানে তোমার এক্সট্রা কিছু নলেজ দিলেই হয়। সেখানে আমাদের কাজের ক্ষেত্রে মনে করো বেশিরভাগ আমরা সুপারভিশনের কাজ করি। যেরকম তোমার বায়োডাকের কাজ ও পিস টেস্টিং এর কাজ আছে, সেগুলোর কিছু নলেজ, তোমার সাউন্ড নলেজ থাকতে হবে, যেগুলো আমাদের দেশে আসলে ওইরকম ভাবে শেখানো হয় না। যে এখানে আসার পরে এগুলা এক্সপিরিয়েন্সের বেসিসে আমরা শিখছি আর কি। আরেকটা হলো তোমার বিল্ডিং ইনফরমেশন টেকনোলজি যেটা আছে বিআইএন, এটা জানতে হবে। তোমার প্রচুর প্রজেক্টটা আগেই তো তোমার জানা নলেজ নিতে হবে যে সেই কেমনে কাজটা করবে, পুরো আইডিয়াটা নিতে হবে, নেওয়ার পরে কাজে যাইতে হবে। আরেকটা হলো তোমার যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং একটা বিশাল বড় সেক্টর, সেখানে তোমার অনেক ধরনের তোমার জানতে হয় নলেজ। পাইলিং এর ক্ষেত্রে আমরা এখানে পাইলিং এরও কাজ হয়, সেই ক্ষেত্রে তোমার বেশ কিছু টেকনিক্যাল জিনিস আছে, যেরকম আমরা যে ফাইল করি সেই ফাইলটা কি তোমার বেঁকে গেল কিনা, বা তোমার পেনিট্রেশনটা ঠিক আছে কিনা, সেটার জন্য তোমার কিছু টেকনোলজি ইউজ করা হয়, ইউডিএম বলে, আল্ট্রাসাউন্ড। কামাল, আমি আসলে মনে হয় ঠিক আছে, আমি বুঝতে পারছি কনস্ট্রাকশন প্রসিডিউর আসলে সব জায়গায় সেম, হয়তো বা এক এক জায়গায় এক এক মেথডে করা হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে সেটা হচ্ছে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রির বাইরে কোন স্কিলটা তোমাকে আলাদা করেছে, যে সিঙ্গাপুরের মতো জায়গায় তুমি কনসালটেন্ট হিসেবে কাজ করছো, বাংলাদেশেও তুমি কাজ করেছো, ওইখানেও কাজ করছো, তুমি ওইখানে কাজ করার জন্য অবশ্যই তোমার এডিশনাল কিছু স্কিল দরকার ছিল, সেই স্কিলগুলো সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আসলে এখানে এডিশনাল স্কিল বলতে আমার যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সেটা এডিশনাল স্কিলের ভিতরে ওই যে বললাম যে আমাদের ভার্সিটির যে রিকগনাইজ যেটা, যে কেউ এখানে আসলে মেনলি হলো তোমার কনসাল্টিং এ জব করার জন্য একটা সার্টিফিকেট দরকার হয়, লাইসেন্সিং। সেই লাইসেন্সিং এখানে একটা বডি আছে যে আইইএস বলে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর। সেটা সেটা যদি তোমার সার্টিফিকেট রিকগনাইজ করে, তখনই তুমি এখানে কাজ করতে পারবা এই যে টেকনিক্যাল অফিসার হিসাবে। সেই টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করার জন্য তোমার ওরকম কোনো নলেজ দরকার পড়ে না, যে তোমাকে মেনলি হলো সার্টিফিকেট। তার মানে আমি যদি বলি আসানুল্লাহ ইউনিভার্সিটির সার্টিফিকেটটা তারা মানে অ্যাকসেপ্ট করে, যে কারণে তোমার ওই অ্যাক্রিডিটেশনটা পাইতে সহজ হয়েছে, এই তো? হ্যাঁ, আরই আছে যে আরইর জন্য আমি অ্যাপ্লিকেশন করতে পারি না, রেসিডেন্সিয়াল ইঞ্জিনিয়ার যেটা, আমি শুধু আরটিওর জন্য করতে পারি, রেসিডেন্সিয়াল টেকনিক্যাল অফিসার একটা। ওকে, সেটার জন্য পরের স্টেপটা করার জন্য আসলে কি কোনো স্কিল লাগে নাকি মানে ডিগ্রির প্রয়োজন আছে? হ্যাঁ, তোমার মিনিমাম লোকাল কাজের এক্সপিরিয়েন্স লাগবে 2 ইয়ার্স। ওকে, 2 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকার পরে তখন তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে ওরা তোমাকে অ্যাসেসমেন্ট করবে, অথবা কোনো সময় তোমাকে ইন্টারভিউর জন্য কল করবে। সেই ইন্টারভিউ কল করার পরে যখন সবকিছু ওরা স্যাটিসফাই হবে যে হ্যাঁ শি ইজ ওকে, আর দেন তোমাকে অ্যাপ্লিকেশনের জন্য ফরওয়ার্ড করবে, তখন অ্যাপ্রুভাল দিয়ে তুমি করতে পারবে চাকরি। এটাই। ওকে, নাইস কামাল, থ্যাংক ইউ। আমি আবার আসবো তোমার কাছে। আমি এখন চলে যাচ্ছি কাউসারের কাছে।
কাউসার আমাদের খুব ইমিডিয়েট ব্যাচ। কাউসার আমি যতটুকু জানি মাস্টার্স করেছে জার্মানি থেকে। পরবর্তীতে তার থিসিসও সাবমিশন হয়েছিল আর অন্য ফিনল্যান্ডে আরেকটা দেশ থেকে, এবং পরবর্তীতে সে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন ইউএসএ তে এখন কর্মরত আছে। তো কাউসারের কাছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে লাইসেন্সিং এর বিষয়টা আমেরিকাতে আসলে কিভাবে হয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমেরিকাতে সিভিল ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার গ্রোথটা আসলে কিরকম হতে পারে। যারা পরবর্তীতে ইউএসএ তে চিন্তা করতেছে যে আমি ইউএসএ তে ক্যারিয়ার ডেভেলপ করব, তাদের জন্য অপরচুনিটিটা আসলে কিরকম। ওভার টু ইউ কাউসার। থ্যাংক ইউ রাব্বি ভাই। সো আমি প্রথমে ওটা দিয়ে শুরু করি, লাইসেন্সিং আর অ্যাক্রিডিটেশনের বিষয়টা। এখানকার বিষয় হচ্ছে যে এখানে এত হিউজ অ্যামাউন্ট অফ অপরচুনিটিস আছে এবং হিউজ অ্যামাউন্ট তাদের ম্যান পাওয়ার ওয়ার্কফোর্স দরকার হয়। তারা ঠিক ওই লাইসেন্সিং এর জন্য যদি সম্পূর্ণ অপেক্ষা করে তাহলে তাদের আসলে কাজটা চালানো একটু কঠিন হয়ে যাবে, কারণ এখানে আর কি ওয়ার্কারদের একটু শর্টেজ আছে। তো তারা কি করে যে লাইসেন্সিং এবং অ্যাক্রিডিটেশনের জন্য প্রথমে যারা আসে তাদের প্রথমেই সেটা করতে হয়, তাদের ইভালুয়েশনটা করতে হয়। বাংলাদেশ থেকে যারা আসে, আমাদের ইউনিভার্সিটি থেকে যারাই আসছে তাদের ইভালুয়েশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তারা সম্পূর্ণটাই আমাদের ক্রেডিটগুলো অ্যাকসেপ্ট করে। সো ইনিশিয়ালি এটা একদম মাস্ট, এটা সবার জন্যই দরকার। তারপর তাদের দুইটা স্টেজে লাইসেন্সিং প্রসেস আছে, দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে এফই এবং সেকেন্ড পার্টটাকে বলে পিই। তো যারা ইভ্যালুয়েশন শেষ করে তারা ফার্স্ট পার্টের জন্য প্রিপারেশন নেয়। ওইটার জন্য তাদের 1 বছরের এক্সপিরিয়েন্সের দরকার হয়। 1 বছর এটা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, ফিল্ড এক্সপিরিয়েন্স অথবা ডিজাইন এক্সপিরিয়েন্স অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ক্যাটাগরির একটা এক্সপিরিয়েন্সের দরকার হয় এফিতে পার্টিসিপেট করার জন্য, ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং। তো তারপর ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিংটা শেষ করলে সে আরো 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার হয় পিতে পার্টিসিপেট করার জন্য। তো ওই 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্সটা যদি তার বাংলাদেশে থাকে বা অন্য কোনো দেশে থাকে ওরা খুব একটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু ওখান থেকে কিছু তারা এক্সপিরিয়েন্স গুলা নেয়। অথবা এখানে যদি কেউ ডিজাইন অথবা ফিল্ডের অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অন্য ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স গুলো দেখায়, তারপর সে ওই প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এ বসতে পারে। মিনওয়াইল যদি কেউ ওইটা মানে সময় করতে না পারে বা এসে করতে না পারে, তবুও তারা কাজ করতে পারে, কিন্তু ঠিক সুপারভিশন অফ লাইক এমপ্লয়ি অথবা সুপারভাইজার পজিশনে যাইতে পারে না। তাদের জন্য কিছু কাজ আছে যেগুলা আমি আগে বলছি যে তাদের কাজের পরিধিটা বেশি। সো তাদের জন্য অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো এখন আসি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেই ক্যারিয়ারের বিষয়টা, সেটা হলো যে এখানে গভর্নমেন্ট আসলে 3 রকমের আছে, সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট। তো এটা হচ্ছে গভর্নমেন্টের ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি হলো প্রাইভেট সেক্টর। তো এখন যদি কেউ কাজ করতে চায় প্রাইভেট সেক্টরে, তার জন্য আসলে লাইসেন্সটা মোটামুটি জরুরি, মানে মেইন লাইসেন্সটা জরুরি, কিন্তু এফই যেটা পার্ট 1 সেটা দিয়েও সে ওইটা কাজ করতে পারবে মোটামুটি। কিন্তু প্রাইভেট সেক্টরটা একটু রিস্কি হয়। ইউএসএ তে এটা সবাই মোটামুটি জানে, সেম ডে হায়ার অ্যান্ড ফায়ার, এটা খুবই কমন এই জায়গায়। সো এই জন্য মানে মানুষ একটু ভয় পায় আর কি, যারা অ্যাটলিস্ট যারা বাংলাদেশ থেকে আসে বা একটু সাউথ এশিয়ান কোথাও থেকে আসে, তারা ওই প্রাইভেট সেক্টরটা একটু ভয় পায়। তো এই প্রাইভেট সেক্টরের মধ্যে এখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, ওয়াটার রিসোর্স আছে, কোল আছে, মাইনিং আছে, তারপর ট্রান্সপোর্টেশন আছে, একটা হিউজ অপরচুনিটি আছে এই ট্রান্সপোর্টেশনের মধ্যে। বিভিন্ন স্টেটেই এই ট্রান্সপোর্টেশনে অনেক বেশি হয়। আর একটা জিনিস হলো যে রোড, ইউএস এর রোড তো ওয়ার্ল্ড ক্লাস। এখানে মানে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ইজ হিউজ অপরচুনিটিস। ওরা আবার এটাকে ক্যাটাগরাইজ করছে, সেটা হলো যে রোডস অথবা ব্রিজ, তারপর
হাইওয়ে গুলা এগুলো অনেক বেশি ক্যাটাগরি। এখানে আছে সবকিছু খুবই মানে ক্যাটাগরাইজ করা। এখন আসি গভর্নমেন্ট জব নিয়ে। তো গভর্নমেন্ট জবের মধ্যে ফেডারেল গভর্নমেন্টের জব আছে এবং স্টেট গভর্নমেন্টের জব আছে। ওদের আলাদা, আলাদা সম্পূর্ণ নিয়মটা কেউ কারোর সাথে মিলে না। আবার সিটি গভর্নমেন্টও আছে। যেমন আমি এখন সিটি গভর্নমেন্টের আন্ডারে কাজ করতেছি। তো আমি সিটি গভর্নমেন্ট নিয়ে কিছু বলি, যেটা নিউ ইয়র্ক সিটির ইসে। তো নিউ ইয়র্ক সিটিতে প্রথম যে জিনিসটা হয় সেটা হলো ডিকাস নামে একটা অর্গানাইজেশন আছে। তো ডিকাস থেকে যেটা হয় যে ওরা বিভিন্ন ছোট ছোট এক্সামের জন্য ইনভাইটেশন করে। তো ওই ছোট ছোট ইনভাইটেশনের মাধ্যমে ও যারা যারা ওখানে পার্টিসিপেট করে তারা এক্সাম দিয়ে পাশ করার পরে ওদের লিস্টটা পাবলিশ হয়। ওই লিস্ট থেকে ওই সিটির যেসব এজেন্সিগুলো আছে, তো এখানকার একটা মজার বিষয় হলো যে সিটির এজেন্সিগুলা একটা সিটির ভিতরে সবগুলো এজেন্সি এবং সিভিল ইঞ্জিনিয়াররা ওই একটা এজেন্সি থেকে আরেকটা এজেন্সিতে যাইতে পারে। সো এটা সবচেয়ে মজার বিষয়। যেমন যে ডিওটিতে আছে, আমি আগে ছিলাম ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এ। ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থেকে আমি আসছি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে। আমি ইচ্ছা করলে ডিপার্টমেন্ট অফ ডিজাইন এন্ড কনস্ট্রাকশনে যাইতে পারি। মানে একই এজেন্সির মধ্যে জাস্ট মুভ করা। কেউ মানে বোর্ড হওয়ার কোনো মানে কারণ নাই। এবং তারা এক একটা প্রমোশনাল এক্সাম গুলা দেয়। এক একটা প্রমোশনাল এক্সাম আসে ডিকাস থেকে। সব ডিকাস থেকে যখন লিস্ট গুলো পাবলিশ হয় তখন ওই বিভিন্ন এজেন্সি আসে ওদেরকে পিক করে যে তুমি কি এখানে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। এভাবে এক একজন মানে এক একটা এজেন্সিতে ইসে করে। যদি কেউ একজন 5 বছর কাজ করার পর মনে হয় যে না আমার এখানে খুব মানে একটু বোর লাগতেছে, আমার হয়তো সুপারভাইজার মানে এখানে আমার গ্রো হওয়ার চান্স কম, তখন সে ইচ্ছা করলে সুইচ করে সে ওয়াটার রিসোর্সের দিকে চলে যেতে পারে অন্য এজেন্সি। অ্যাটলিস্ট লাইক এভরি এজেন্সি মানে আমাদের সবগুলো এজেন্সির মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা চাহিদা আছে। ইভেন ডিপার্টমেন্ট অফ এইজিং ওদের ফ্যাসিলিটি গুলা ম্যানেজ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়, যে ওদের বিল্ডিং গুলা ঠিক আছে কিনা, ওদের রেট্রোফিটিং, ওদের বিভিন্ন ওয়াটারের সাপ্লাইজ গুলা। একটা হিউজ অ্যামাউন্ট অফ এইজিং আছে এখানে, এইজিং গ্রুপ আছে। তো তাদের যে ফ্যাসিলিটি গুলো আছে ওগুলা ম্যানেজ করার জন্য ইভেন সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়। নাইস। তো তুমি তো সম্ভবত মাস্টার্স করেছিলে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, যে আমার সাবজেক্টটা ছিল কনস্ট্রাকশন এন্ড রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট। ও নাইস। এখন তো তুমি তাহলে এই সেক্টরটাতেই কাজ করছো নাকি তোমার ট্র্যাকটা একটু অন্য দিকে আছে? আমি আসলে একটু ট্র্যাকটা একটু অন্যদিকে নেওয়ার চেষ্টাই করছিলাম এবং অন্যদিকেই আছে। তো আমি 4 বছর আমি আসলে বিল্ডিং ডিপার্টমেন্টে ছিলাম, বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে ছিলাম। তো তারপর আমি এটাও আমার একটা ইন্টারেস্ট ছিল যে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের দিকে, ব্রিজের ইন্সপেকশন এন্ড ম্যানেজমেন্ট। আমি এখন মানে ব্রিজ ইন্সপেকশন এন্ড ম্যানেজমেন্ট ইউনিটের সাথে আছি। নাইস নাইস নাইস। থ্যাংক ইউ কাউসার। আমি আবার আসবো। আমি এখন চলে যাচ্ছি কামালের কাছে। কামাল যেহেতু সিঙ্গাপুরে লার্জ মেগা প্রজেক্ট হ্যান্ডেল করতেছে, সেটা কনসালটেন্ট পার্ট থেকে। তো এখানে মানে বেস্ট প্র্যাকটিস গুলা তোমার কি মনে হয়? তুমি তো বাংলাদেশের মেগা প্রজেক্টের কাজও দেখছো, আমাদের সাথে অনেকেই আসানুল্লাহর অনেকেই মেগা প্রজেক্টে কাজ করেছে, তুমিও এমআরটি নিয়ে কাজ করছো সিঙ্গাপুরে। সো বেসিক ডিফারেন্সটা কি বা বেস্ট প্র্যাকটিস তোমার কি মনে হয়? আসলে এখানে চেঞ্জ বলতে তেমন কিছু নাই। আমাদের দেশেও যে মেথডেই কাজ করে এখানে একই সেম মেথডেই কাজ করে, জাস্ট তোমার মেথডটাকে ইমপ্লিমেন্ট করাটাই হলো মানে এখানে প্রায়োরিটি দেওয়া হয় বেশি, যে তুমি কি কাজটা কি প্রপার মেথডে করতেছো কিনা সেই জিনিসটা এখানে বিভিন্ন অথরিটি চেক করে সেটাকে। আরেকটা হলো তোমার এখানে সেফটি জিনিসটা হলো খুবই প্রায়োরিটি দেয় ওরা। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে তোমার যেরকম আমাদের দেশে সেটা খুবই নেগলিজেবল ভাবে করা হয়। ইভেন আমাদের দেশে মনে হয় এখন বেশ অনেক বড় বড় কোম্পানি কাজ করতেছে যারা সেফটিটা ওরকম ভাবে মেনটেন করে। আরেকটা হলো তোমার প্রত্যেকটা দেশেরই তাদের নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড কাজের অ্যাক্টিভিটি থাকে।
হ্যাঁ, যে কাজটা কোন অথরিটি থেকে অ্যাপ্রুভাল হয়ে আসলো, এবং সেই অথরিটি ওরা ফ্রিকুয়েন্টলি আসে সাইটে। যেরকম বিসি আছে এখানে, বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি আছে একটা, ওরাই হলো মেইনলি সবগুলা কাজের তোমার পারমিশন অ্যাপ্রুভাল দেয় আর কি। তার মানে যে ডিজাইন অ্যাপ্রুভ হয়ে আসলো সেই ডিজাইনের উপর যখন কাজ করছে কন্ট্রাক্টর, তোমরা তো তোমাদের পার্ট থেকে একটা চেক করতেছো, ফাইনাল রিভিউ করতেছো, ফাইনাল চেকিং করতেছো, ইন্সপেকশন করতেছো, পাশাপাশি ওইটা রিলেভেন্ট যে গভর্নমেন্ট স্টেক হোল্ডার আছে তারাও এসে চেক করে, রাইট? তারাও এসে চেক করে, কারেক্ট। আচ্ছা, তো ফাইনাল অ্যাপ্রুভালটা কি গভর্নমেন্টের পার্ট থেকে আসে নাকি তোমাদের কন্ট্রাক্টর থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে তারা কাজ কন্টিনিউ করতে পারে? এখানে হলো মেন হলো যারা মেনকম থাকে তারা হলো একটা প্রিলিমিনারি একটা অ্যাপ্রুভাল দিবে, যে হ্যাঁ এটা দেওয়ার পরে ওটা আমাদের কাছে দিবে, যে কনসালটেন্টকে দিবে, যে কনসালটেন্টকে কল করবে যে হ্যাঁ তোমরা এখন আসতে পারো ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। আমরা যে ইন্সপেকশন করবো সবকিছু যখন ওকে থাকে, হ্যাঁ তখন আমরা আমাদের উপর আরেকটা আছে যারা হলো মানে অ্যাপ্রুভাল অথরিটি থাকে। হ্যাঁ, ওরা আমাদের কাছ থেকে আমরা যখন ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিব যে হ্যাঁ ওকে, ওরা তখন কাস্টিং প্রসিড করবে বা যে কোনো কাজ ফাইনাল অ্যাকশনে ওরা যাবে, তখন আমাদের এরা কাজ হবে ফাইনাল যে কাজটা কমপ্লিট হবে সেই কাজটা বুঝে নেওয়ার জন্য আরেকটা অথরিটি আছে, সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি। ওরা আসে, ওরা ফাইনালি বুঝে নেয়, অথরিটি বুঝে নেবে। আচ্ছা, তো লাস্ট একটা কোয়েশ্চেন কামাল তোমার কাছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যে সেক্টরেই কাজ করি না কেন নেটওয়ার্কিং এবং কোলাবোরেশনের প্রয়োজনীয়তা রয়েছে। এই নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়তোবা তুমি দেশের বাইরে গিয়ে কাজ করছো, বা এখানে যারা আছে সবাই দেশের বাইরে কাজ করছে। তো এই নেটওয়ার্কিংটা আসলে তুমি কিভাবে এই অপরচুনিটি গ্র্যাব করার জন্য ইউজ করেছিলে? যেমন হয়তোবা আমাদের সময় আমি যতটুকু জানি ওয়েবসাইটে হয়তোবা দেশের বাইরে চাকরির জন্য ওয়েবসাইট গুলো ততটা অ্যাক্টিভ ছিল না, বা আমরাও হয়তোবা জানতাম না আসলে কিভাবে অ্যাপ্লাই করা লাগে, বা কোন লিংকে গেলে কোন জিনিসটা কিভাবে কি করতে হয়। ওই আমাদের সময় আসলে যেটা ছিল সেটা হচ্ছে মিডল ইস্টে হয়তোবা কেউ গেছে বন্ধু বান্ধব বা কোনো ইঞ্জিনিয়ার গিয়েছে, তার আরেকটা প্রজেক্টের জন্য ইঞ্জিনিয়ার লাগতেছে, তখন বলতেছে যে এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে তুমি যে সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিং পেশায় গেলা, সেটার নেটওয়ার্কিংটা কি ছিল বা কিভাবে আসলে তুমি ইন করলা? আসলে নেটওয়ার্কিং আমরা যেরকম তুমি ছিলাম মিডল ইস্টে, শাহেদ ছিল মিডল ইস্টে, তখন কিন্তু বেশ আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা বেশ ভালো একটা নেটওয়ার্কিং ছিল, যোগাযোগ ছিল। হ্যাঁ, মেনলি হলো আমাদের পলাশ হলো আমাদের সবাইকে নেয় ওখানে। হ্যাঁ, কিন্তু পলাশ ছিল। আবার এখানে আমি আসার পরে আসলে আমি আর্সেনাল কাউকে পাই নাই। আমি অনেক খোঁজাখুঁজি করি যে আমাদের ভার্সিটিতে আসলে কেউ আছে কিনা। আমি এই পর্যন্ত পাই নাই। অনেক আছে, রুয়েটের আছে, বুয়েটের আছে, সুয়েটের আছে। হ্যাঁ, কিন্তু মানে আহসানুল্লাহর এই পর্যন্ত আমি পাই নাই। যাই হোক, আমার এই কমিউনিকেশন মনে করো যে মেন কোনে কাজ করার সময় অনেক সময় মেন কোনে কাজ অনেকটাই কঠিন থাকে। অনেক জবাবদিহিতার ভিতরে কাজ করতে হয়, অনেক প্রগ্রেস উপরে থাকে। হ্যাঁ, তখন কনসালটেন্টরা ওরা আসে সাইডে, যে ওরা দেখে যে অনেক হেপে হেপে কাজ করে। আসলে ওরা কেমনে ওরা লাইসেন্সিং পাইলো, কেমনে কি পাইলো, সেইগুলোর প্রতি আমি একটু মানে খোঁজখবর নিলাম। খোঁজখবর নেওয়া বলতে আমার এখানে এক বড় ভাই আছে, সে সিঙ্গাপুরিয়ান। হ্যাঁ, তার কাছ থেকে আমি মাঝে মাঝে পরামর্শ নিতাম যে কেমনে কোন ওয়েতে গেলে কি হয়। তখন সে বললো যে তোমার যদি এখানে মানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তখন তুমি তোমার লাইসেন্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমাদের ভার্সিটি তোমার এখানে রিকগনাইজ না, সো আরটিও হওয়ার জন্য রিকগনাইজ, কিন্তু আরই হওয়ার জন্য না। সো আমার যেটা আরটিও হওয়ার জন্য, ওটা আমি শুধু ইন্সপেকশন, আমরা শুধু ইন্সপেক্টর হিসেবে কাজ করি আর কি, সেটার জন্য। সো এটার জন্য অ্যাপ্লাই করলাম। আলহামদুলিল্লাহ দেখে যে 5-6 মাস পরে অ্যাপ্রুভাল হয়ে গেল আর কি। সেই এইভাবে কমিউনিকেশন আর কি। এছাড়া নেটওয়ার্কিং আসলে আমি আমাদের সিনিয়র ভাই বা জুনিয়র ভাই এরকম কাউকে এখনো পাইনি। ওকে, থ্যাংক ইউ কামাল। আমি একটু মাকসুদের কাছে আবার ফিরে আসতে চাই। যেটা নিয়ে আমরা আসলে বলতেছিলাম যে কালচারাল অ্যাডাপ্টেশন,
এর পাশাপাশি কন্টিনিউয়াস এডুকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু সার্টিফিকেট দিয়ে আসলে জব করাটা কতটুকু যুক্তিযুক্ত, বা জার্মানিতে যাওয়ার পরে তুমি কেন মানে মাস্টার্সে কেন গেলা? তুমি ডিরেক্ট জার্মানিতে এডুকেশন ছাড়া ডিরেক্ট জবের জন্য কোনো থিংকিং তোমার ছিল কিনা, বা মাস্টার্স করতে গিয়ে তুমি জবের দিকে ডাইভার্ট হলো কিনা, এই বিষয়গুলো আমরা একটু জানতে চাচ্ছিলাম। পাশাপাশি জার্মানিতে লাইসেন্সিং এর বিষয়টাও কি, সেটাও আমাদের সাথে একটু বলবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি লাস্টের কোশ্চেনটা দিয়ে ফার্স্টে শুরু করি। লাইসেন্সিং এর ব্যাপারটা আসলে জার্মানিতে ওরকম মানে ডিরেক্টলি নাই। যেটা আছে যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা ওটা অ্যাক্রিডিটেশন করতে হয়। ওটার জন্য একটা বডি আছে, এটাকে ইউনি অ্যাসিস্ট বলে। ওটার মাধ্যমে শুধু আপনার ডিগ্রিটা প্লাস হচ্ছে আপনি যে গ্রেডটা পেয়েছেন ওটা জার্মান স্কেল ইকুইভ্যালেন্ট কিনা, এবং সেটা হলে পরে কত। তো ওই জিনিসটা আসলে এখানে অ্যাক্রিডিটেশন করা হয়। তারপর সেটা যখন হয়ে গেল, তারপর এনিবডি ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। ধরে নেওয়া হয় যে সে তার ফরেন ডিগ্রিটা তো আছেই, এবং সেটা ইকুইভ্যালেন্ট টু জার্মান ডিগ্রি। সো স্টার্টিং এ অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে সে কাজ শুরু করতে পারে, কিন্তু পরবর্তীতে সে যখন মানে পরবর্তীতে তার ক্যারিয়ারের লেটার স্টেজে গিয়ে সে যখন প্রজেক্ট ম্যানেজার হতে চাবে বা একটু উপরের দিকে যখন সে ইয়ে হতে যেতে যাবে, তখন তাকে অন্য বিষয়গুলো তখন comes into the play, such as like আপনার মেম্বারশিপ, অর্গানাইজেশনের মেম্বারশিপ। এখানে আমি যে স্টেটে থাকি বাভারিয়া, এই বাভারিয়ান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একটা মেম্বারশিপ লাগে। এটা মোটামুটি আপনি উপরের দিকের পজিশন গুলোর জন্য এটা ইটস আ মাস্ট। তো এটার জন্য কিছু এক্সাম দিতে হয় জার্মান ভাষায়। এই তো তো এই গেল হচ্ছে আপনার ইয়ের ব্যাপারটা, লাইসেন্সিং এর ব্যাপারটা। আর আরেকটা যেটা বললেন যে কন্টিনিউড এডুকেশনের ব্যাপারটা এখানে কিভাবে হয় আর কি। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা হচ্ছে যে আমি ব্যাচেলরের পরপরই সাথে সাথে এখানে চলে আসি, খুব একটা সময় নিয়ে নিই। তো তারপর মাস্টার্স করি একটু সময় নিয়ে, তো আমি ল্যাঙ্গুয়েজটাও শিখে ফেলি। তো জার্মানিতে যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা। সেটা আবার বাংলাদেশের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না, আপনি জার্মানিতে আপনার কাজের অভিজ্ঞতা কতটুকু, আপনি হাতে কলমে কাজ করে কি শিখেছেন, এটাকে ওরা খুবই প্রায়োরিটি দেয়। তো আমি যখন মাস্টার্স করছিলাম তখন আমি ইন্টার্নশিপে ঢুকে পড়ি মাস্টার্সের পাশাপাশি। তো ইন্টার্নশিপ করি, তারপর ইন্টার্নশিপ করার পর আমি ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে কাজ করেছি অলমোস্ট বছর খানিক, 1 বছরের মতো সেম কোম্পানিতেই। তারপর আবার ওই কোম্পানির প্রজেক্টে ওই কোম্পানির ডেটা দিয়ে আমি আমার মাস্টার থিসিস করি কোম্পানির সাথে কোলাবোরেশনে, ইউনিভার্সিটির সাথে। তো যেটা হয় যে আমার মাস্টার্স এর বাই দ্য টাইম আই ফিনিশ মাই মাস্টার, আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, প্র্যাকটিক্যালি ফিল্ডে। তো ওইটা আমাকে বেসিক্যালি হেল্প করে পরবর্তীতে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে লেটার স্টেজে। তো এই তো এটাই বলবো আর কি আমি, যে আপনার ইন্টার্নশিপ বলেন বা ওয়ার্কিং স্টুডেন্ট এক্সপিরিয়েন্স গুলো, সেগুলো আসলে এখানে খুবই ইউজফুল। আর সেটাও যদি না থাকে, আমি অলওয়েজ জুনিয়রদেরকে রেকমেন্ড করি, ধরেন যে কেউ ধরেন ইউনিভার্সিটির বাইরে তারা ওরকম ইন্ডাস্ট্রিতে ওরকম অপরচুনিটি পেল না, তাহলে অ্যাটলিস্ট মানে বেয়ার মিনিমাম হচ্ছে ইউনিভার্সিটিতে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের যে পজিশন গুলো আছে বিভিন্ন ল্যাবে, সেখানেও যদি কাজ করে টুকটাক কিছু যদি শেখা যায় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেটাও আমি মনে করি যে এটা কাজে দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু ফিরে আসতেছি কাউসারের কাছে। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো কাউসারের কাছে আসলে আমি যেটা জানতে চাচ্ছিলাম, ইউএসএ তে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কেমন? যেহেতু আমাদের দেশে আমরা যখন সিভিল ইঞ্জিনিয়াররা বিভিন্ন সেক্টরে কাজ করি, যেমন যারা মেগা স্ট্রাকচার বা মেগা প্রজেক্টে কাজ করতে গেলে তারা হয়তো একটা লং পিরিয়ড ধরে কাজ করে। আমি এমনও শুনেছি ৮, ১০, ১২ ঘন্টাও ১৪ ঘন্টাও কাজ করেছে একটানা, কিংবা সপ্তাহে ৭ দিনই টানা কাজ করেছে। কোনো কোনো প্রজেক্টের ক্ষেত্রে একটানা ২৪ দিন কাজ করেছে, তারপরে একটা ব্রেক মানে পায় তারা। সো আবার রিয়েল এস্টেটের ক্ষেত্রে হয়তোবা ফ্রাইডেটা ছুটি থাকে, কিংবা গভর্নমেন্টে তো ২ দিন ছুটি থাকে। তো ইউএসএ তে আসলে এই জবের এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে তোমরা কিভাবে করো? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আমরা যেটা বুঝি, আমরা যে টাইম অ্যান্ড এফোর্ট কাজে আমরা দেই, সেই এবং যেই
টাইম এন্ড এফোর্ট আমাদের পার্সোনাল লাইফে দিই তার মধ্যে একটা ব্যালেন্স করা। তো এই ব্যালেন্সটা আসলে করতে মানে এটা জবটাই যদি হয়, জবটা যদি সেটা পারমিট করে, তখনই আমাদের আসলে সেই সেই ব্যালেন্সটা পাওয়া যায়। আমি এখন এখানে যেখানে কাজ করতেছি, আমি যদি বাংলাদেশে ফিরে যাই, বাংলাদেশের হিসাবে যদি বলি, আমার লাস্ট একটা জব ছিল, আমি প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতাম। ওইটা একটা কনস্ট্রাকশন কোম্পানির জন্য ছিল। তো সেইখানে আমার কাজ করতে হইতো অ্যাটলিস্ট 10 ঘন্টার মতন। আর মানে কাজ চলতো 24/7। যেহেতু একটা বিশাল বড় একটা ওয়্যার হাউসের মতন হচ্ছিল, তো আমি যখন না কাজ করতাম তখন ফোরম্যান বা সাইট ইঞ্জিনিয়ার যারা ছিল তারা করতো, কিন্তু আমি ওই সময় ওখানে থাকতে হইতো, আমি আমার বাসায় আসতেই পারতাম না। আমার বাসায় আসতে হয়তো একদিনের জন্য, হয়তো বৃহস্পতিবার রাত্রে আসতাম, শুক্রবার রাতে অথবা শনিবার দিন সকালবেলা আমার ব্যাক করতে হতো। আমার শুধু মানে বাসার সাথে কমিউনিকেট হইতো ফোনে, কি হইতেছে না হইতেছে সেটা শুধু ফোনেই জানতাম। অবশ্য বাসায় মানে অ্যারেঞ্জ করার মানুষ ছিল, তো তখন চলা গেছে ওই জন্য। মোটামুটি আমার 5 বছরের এক্সপেরিয়েন্স বাংলাদেশের। তো এই খুবই হেক্টিক ছিল, মানে ওখানে আসলে কাজের সময় এবং রাস্তার কমিউট যে টাইমটা, ওইটার পরে নিজের জন্য সময় মানে পাওয়া খুব বেশি কঠিন হয়ে যেত। কমিউনিটি তো হয়তো এখন আরো খারাপ অবস্থা, আগে তো অল্প মোটামুটি ভালো ছিল। তো আমার কাছে মনে হয় যে ওইখানের লাইফ মানে ওয়ার্ক এবং পার্সোনাল লাইফের ব্যালেন্স করাটা আসলে খুব বেশি কঠিন ছিল আমার জন্য। তো এখনকার কথা বলি, এখন আমি 2 দিন আমার বাসা থেকে কাজ করা। বাসা থেকে আমি কাজ করতে পারতেছি 2 দিন। মানে আমার কাজ 5 দিনের 5 দিনের ভিতরে আমি 2 দিন বাসা থেকে কাজ করতে পারি। তো আর বাকি 3 দিন আমার ইন্সপেকশনে যেতে হয়। তো আমি সপ্তাহে আমার কাজ করতে হয় 35 আওয়ার্স। অনলি 35 আওয়ার্স আমার কাজ করতে হয়। আর 5 আওয়ার্স হইছে আপনার মিল টাইম হিসাবে আরকি, 5 দিনের জন্য 5 আওয়ার। তো টোটাল হচ্ছে 40 আওয়ার্স। তো এইটার ইসের পরে আরকি, মানে এটা এখন এখানকার কাজের বিষয়গুলো হইতেছে যে, ওখান থেকে যখন আমি এখানে আসলাম, এখানে আমি দেখলাম যে আ কাজগুলা এত ছোট, ছোট ভাবে ভাগ করা যে কারো উপরে সেটা কোনোভাবেই বার্ডেন হয় না। মানে একটা কাজের জন্য হিসাবে বলতে গেলে যে একটা কাজ আ অ্যাসাইন করা হয় ২ জন বা ৩ জনের উপরে। এটা আরকি হয়তো একজনের দেওয়া হইছে, কিন্তু সেটা সে যদি নাও করতে পারে, তার জন্য ব্যাকআপ হিসাবে আরো ২ জন থাকে। সো আমাদের বাংলাদেশ থেকে যারা আসছি, তাদের আসলে মনেই হয় না যে আমরা কোন কাজ করতেছি বা কোথাও আমি তার এমপ্লয়ি। মানে কাজের মধ্যে প্রেশারটা থাকে না আরকি। যখন কোন একটা কাজের কাজ অনেকজনের করার অপশন থাকে, তখন মাইন্ডটা অনেকটাই ফ্রি থাকে যে এই কাজটা আমাকে করতেই হবে। একটা ডেডলাইন থাকে অবশ্যই রেসপনসিবিলিটির জায়গাটা থেকে। কিন্তু যদি এটার সাথে ব্যাকআপ থাকে, হয়তোবা আ কোন একটা কাজের জায়গায় তুমি অসুস্থ হয়ে যেতে পারো। কিন্তু ফ্যামিলি কোন একটা ইমার্জেন্সি আসতে পারে। যেমন আজকে লাইভ প্রোগ্রাম করছি আমরা। এই লাইভ প্রোগ্রামের টাইম আমাদের ম্যানেজ করতেও আসলে অনেক মানে আ খুব টাফ হয়ে গিয়েছিল। যে কারণে লাইভটা অনেকবার আমরা টাইম চেঞ্জ করে সবার সাথে মিলিয়ে আসলে এটা আজকে এই সময় করা গেল। তো আ থ্যাংক ইউ কাউসার। আ আমি লাইভের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমার শেষ কোয়েশ্চেনটি থাকবে শাহেদের কাছে। সো শায়দ আমরা যে পুরা একটা গ্লোবাল ইস্যুস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই গ্লোবাল ইস্যুস এর কিছু ইমপ্যাক্ট থাকে। যেমন আমাদের যে গ্লোবাল চ্যালেঞ্জ এর মধ্যে ক্লাইমেট চেঞ্জ আছে কিংবা আরবানাইজেশন আছে। এই 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 বিষয়গুলো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনটাকে কিভাবে ইমপ্যাক্ট করতেছে বিভিন্ন এলাকাতে? আমার মনে হয় এগুলো কি সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরির জায়গাগুলোকে আ আ মানে আরো আ বড় পরিধিতে করার কিংবা কর্মসংস্থান আরো কমিয়ে আনতেছে। মানে তুমি কি মনে করো এই ইমপ্যাক্ট অফ গ্লোবাল ইস্যু গুলো নিয়ে যদি তুমি আমাদেরকে একটু বলো? ওভার।
হ্যাঁ, এটা আসলে খুব চমৎকার একটা প্রশ্ন রাব্বি, এবং খুব খুব সময়োপযোগী আমি মনে করি। যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, এটা বেসিক্যালি সারা পৃথিবীতে সব জায়গায় আমার মনে হয় এটার একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে আর কি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, রিসেন্ট যে ঘটনাটা, যে বন্যাটা হলো, এই ধরনের বন্যা আমরা যে জায়গাগুলো হচ্ছে খুব খুব কমই দেখা গেছে যে এই ধরনের বন্যা আগে কখনো হয়েছে কিনা। তো এটা এটা খুবই রিলেভেন্ট এবং খুবই কন্টেম্পোরারি একটা টপিক। এবং অ্যাজ সিভিল ইঞ্জিনিয়ার্স আমার কাছে মনে হয় যে উই আর দ্য ওয়ান হু শুড বি টেকিং মোর ইনিশিয়েটিভ অন দিস গ্রাউন্ড, বিকজ আমরা যখনই কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, সে ফর এক্সাম্পল আমরা যখন একটা ব্রিজ তৈরি করি, এটা 100 বছরের জন্য। সো ক্লাইমেট চেঞ্জ যে রিসেন্ট আমরা যে ট্রেন্ডগুলো লক্ষ্য করতেছে, এবং এটা যেটা দেখা যাচ্ছে যে তোমার আইপিসিসি যেটা বলে আর কি, ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ওরা যেটা যে তথ্যগুলো দেয় তাতে হচ্ছে যে প্রতি তোমার 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ হলে পরে তোমার রেইনফল ইন্টেন্সিটি বাড়ে। তো এই ধরনের যে জিনিসগুলো আগামী আমরা যদি 50 বছর বা 100 বছর ফোরকাস্ট করে দেখি, আমরা যে স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে ডিজাইন করতেছি, এগুলা কি আমি আজকে যে ব্রিজটা তৈরি করতেছি 100 বছর পরে, বা ধর 100 বছর না গেলাম 70 বছর পরে ওই ব্রিজটার অবস্থা কি হবে, আমরা তো একটা লেভেল অ্যাজিউম করে আমরা ডিজাইন করতেছি। তো এই ধরনের যে জিনিসগুলো আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ সিভিল ইঞ্জিনিয়ার্স টু আন্ডারস্ট্যান্ড যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করতেছি এটার মানে ফিউচার ইম্প্যাক্ট গুলো কি হবে ক্লাইমেট চেঞ্জের কারণে। অলসো যে আমরা যে এখন যেটা খুবই হট টপিক, তোমার কার্বন ফুটপ্রিন্ট, যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করতেছি এগুলার যে এটার কারণে যে পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, যে আমরা যে এমিশন ইনক্রিজ করতেছি, এইটার একটা কি। তো এটা অনেক বড় একটা ডাইমেনশন, এবং এটার নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো দিক নিয়ে কথা বলতে হয়। তো আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে, বা আমি যেখানে কাজ করতেছি এবং অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভ থেকে বলি, আমি আমার কাজের ক্ষেত্রে আমার কাজ মেইনলি রাস্তা নিয়ে, রাস্তা, ব্রিজ, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। তো অস্ট্রেলিয়াতে ক্লাইমেট চেঞ্জের প্রধান যে বিপদগুলো বা যে রিস্ক গুলো তারা দেখে, সেটা হচ্ছে অবভিয়াসলি অন্যান্য দেশগুলোর মতোই, যে এখানে সি লেভেল রাইজের ইস্যু আছে, এখানে ফ্লাড রেজিলিয়েন্সের ব্যাপার আছে, এখানে অস্ট্রেলিয়াতে এক্সট্রিম ওয়েদার, এখানে ড্রাউট হয়, এখানে বুশ ফায়ার হয়। সো এই ধরনের অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো আমরা যদি আমি আমার কাজের কথা বলি, যে আমরা এখান থেকে ধরো 5 বছর আগেও আমরা অ্যাজ সিভিল ইঞ্জিনিয়ার্স আমরা প্রত্যেকটা কাজে রিস্ক অ্যাসেসমেন্ট করি। তো রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে ক্লাইমেট চেঞ্জ ইনক্লুডেড ছিল না। সো আমরা হয়তো বলবো হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ ইজ এ রিস্ক এখন, কিন্তু 5 বছর আগে আমরা এটাকে রিস্ক হিসেবে চিন্তা করি না। কিন্তু আমাদের এখন রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে ক্লাইমেট চেঞ্জটা ইনক্লুডেড। সো এটা নিয়ে আমাদেরকে আলাদাভাবে চিন্তা করা লাগে। তো এটা একটা ব্যাপার, এবং এখানে এটার সাথে সাস্টেনেবিলিটি, তোমার কার্বন ফুটপ্রিন্ট, এই জিনিসগুলো জড়িত। সো আমরা যখন আগে সে ফর এক্সাম্পল একটা রাস্তা তৈরি করছি, এখানে আমরা আগেও তো চিন্তা করতাম না, হ্যাঁ ঠিক আছে আমার যে ম্যাটেরিয়ালটা সবচেয়ে ভালো সেটা দিয়ে করলাম। কংক্রিটের ব্যবহার নিয়ে আমরা চিন্তা করতাম না, যেখানে সেখানে যত্র ইচ্ছা হলেই ঠিক আছে এখানে কংক্রিট দিলে ভালো, কংক্রিট দিচ্ছি। কিন্তু এখন আমাদেরকে একটু চিন্তা করতে হয় যে আচ্ছা ঠিক আছে, ওখানে কি আমি কংক্রিট না দিয়ে অন্য কোনো ম্যাটেরিয়াল দিলে আমি কি একই ফলটা পাবো, এবং ওখানে কি আমি কিছুটা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো। এই জিনিসগুলা, এই চিন্তা ভাবনা গুলো এখন আমাদের কাজের মধ্যে চলে আসতেছে। এটা একটা বিশাল চেঞ্জ। এবং এই ধরনের কাজগুলো করতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে প্রথমে আমি যদি 2 বছর আগের কথা বলি, আমরা শুধু মেজর প্রজেক্ট গুলোতে এই ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করতাম। এবছর থেকে যেটা করা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাজে, ডাজন্ট ম্যাটার সেটা কত বড় কাজ কত ছোট কাজ, প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে অ্যাসেসমেন্ট গুলো আনতে হবে। তো সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বলতে গেলে এখানে যদি আমরা বলতে চাই যে হ্যাঁ ঠিক আছে এটা কি নতুন কোনো কাজের ক্ষেত্র তৈরি করছে, হ্যাঁ অবশ্যই করতেছে। আমি বলবো আমরা যখন এখানে কোনো কাজ করি অস্ট্রেলিয়াতে, প্রত্যেকটা কাজেরই ধরো একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়। তো সেখানে এর আগে যেটা করা হতো অ্যাজ এ রুটিন, আমরা ইকোলজি চেক করতাম, ফ্লোরা ফনা, বায়োডাইভার্সিটি, এ ধরনের কাজগুলো করতাম। অন টপ অফ দ্যাট এখন যুক্ত হচ্ছে এ ধরনের ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট, সাস্টেনেবিলিটি, কার্বন অ্যাকাউন্টিং, আমাদের ম্যাটেরিয়াল গুলো দেখা লাগতেছে, ম্যাটেরিয়ালতে কি পরিমাণ
কার্বন এমিশন হচ্ছে সেটা একটা অ্যাকাউন্টিং করা লাগতেছে। কারণ এই হিসাবগুলো যাচ্ছে যে যখন আমরা বলি যে অ্যাজ এ কান্ট্রি আমাদের টোটাল কার্বন এমিশন কিভাবে হচ্ছে, সেই অ্যাকাউন্টিংটা যখন করা হয় তখন আমরা যখন কোন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি সেখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় সেখান থেকে মানে একেবারে মানে লো লেভেল থেকে জিনিসগুলো যদি আমরা ক্যালকুলেট না করি, কারণ এই জিরো এমিশন নেট জিরো নিয়ে এখন অনেক কথা হচ্ছে। তো নেট জিরোটা অ্যাচিভ করতে গেলে আমাদের তো একদম বেসিক থেকে শুরু করতে হবে, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং যে ইনফ্রাস্ট্রাকচার কাজগুলো এখানে হিউজ পরিমাণ কার্বন এমিশন ইনভলভড। সো আমরা যদি এই কাজগুলোতে ওই হিসাবটা প্রথম থেকে শুরু না করি তাহলে কিন্তু আমরা ওই নেট জিরোর যে হিসাবটা আমরা সঠিকভাবে একটা অ্যান্সার পাবো না। এটা একটা আরবিট্রারি একটা সংখ্যা থাকবে, একটা ধরে ফেলবে। তো সেই হিসাবটা যাতে সঠিক হয় সেটা একেবারে লো লেভেল থেকে এখন শুরু করতে হচ্ছে। তো বেসিক্যালি এই কাজটা এখন মেনলি চলে আসতেছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের উপরে। তো সেটা হোক রাস্তা, আমি রাস্তার কাছে বললাম, এটা বিল্ডিং যারা করছে তাদের ক্ষেত্রেও, এটা যে কোনো ধরনের যারা ওয়াটার সাপ্লাই নিয়ে কাজ করে, সুরেজ দিয়ে কাজ করে, সব জায়গাতে এটা হচ্ছে। ট্রান্সপোর্টেশন ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর। এখানে তোমার ইলেকট্রিক ভেহিকেল চলে আসতেছে তোমার টেল প্যাপ এমিশন কমানোর জন্য। সো এই ধরনের জিনিসগুলো আর কি। তো এখানে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা আমাদের যে বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ সেটা তো আমাদের আছেই। অন টপ অফ দ্যাট আমরা এই ধরনের যে ইনোভেটিভ চিন্তা ভাবনা বা কিভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার মোর ক্লাইমেট রেজিলিয়েন্ট করা যায়, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো, ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মানে এডুকেশন গুলোকে আমাদের অ্যাড করতে হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। তো এই তার মানে জিনিসগুলো এনভায়রনমেন্টাল বিষয়গুলো একটা সিভিল ইঞ্জিনিয়ারের বুঝার বা জানার খুব প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা যে একটা কনস্ট্রাকশন করতেছি, আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছি, সেটা এনভায়রনমেন্টের উপরে কিভাবে ইমপ্যাক্ট করতেছে, সেটা কি হ্যাজার্ড হয়ে ফিরে আসতেছে কিনা, সেই জিনিসগুলো আমাদের এখন প্রি অ্যানালাইসিস করে নিতে হচ্ছে। তো আমার মনে হয় সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে বা পড়ে আসছে তারা যদি কোনো এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড কোনো ডিগ্রি নাও নেয়, এর বাইরেও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেটা থেকে আমরা ক্লাইমেট রিলেটেড অনেক এডুকেশন জানতে পারি, বা রিসেন্ট ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি এবং সেটা আমাদের প্রত্যেকের কাজের সাথে সেটাকে কানেক্ট করে দিতে পারি। আমার মনে হয় আমরা এই মানে ইয়াতেই আসতে পারি আর কি। যদি আমরা উপসংহারে আসি, সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ নট লাইক যে আমি ভাঙলাম একটা জিনিস গড়লাম। এটার ইম্প্যাক্টটা কি এবং এটার এনভায়রনমেন্টাল, এটার যে ফিডব্যাক যদি বলি, বা এটার ইউ হ্যাভ টু থিংক হোলিস্টিক্যালি, তোমাকে পুরো এটা একটা মানে এটার ওভারঅল থিংকিংটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সিভিল ইঞ্জিনিয়ার যারা শুনছেন সবাইকে বলবো এনভায়রনমেন্টাল রিলেটেড টপিকস গুলো একটু জানার জন্য। সেটা যদি ডিগ্রি হয় একটা ডিগ্রি নেওয়া যায়, কিংবা ডিগ্রির বাইরেও অনেক জার্নাল থাকে, অনেক রিসার্চ পেপার থাকে, যেগুলো আমরা যদি অ্যানালাইসিস করি সেটা হয়তো আমাদের কাজের সাথে সেটা কানেক্ট করতে পারবো। থ্যাংক ইউ শাহেদ, থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি করেছো। আর পুরো প্যানেলকেই আমি ধন্যবাদ জানাতে চাই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা জয়েন করেছো, তোমরা এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছো। আজকে আমরা কথা বললাম দেশের বাইরে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে, আমরা কথা বললাম কালচারাল অ্যাডাপ্টেশন নিয়ে, লাইসেন্সিং, তারপরে আমরা কথা বললাম টেকনোলজিক্যাল যে ট্রেন্ডস গুলো আসতেছে সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। সাস্টেনেবল প্র্যাকটিস নিয়ে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি। আমাদের কন্টিনিউ এডুকেশন, যে সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু একটা ব্যাচেলর ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না, সেটাকে আমার কাজের ক্ষেত্রে আমার আরো এক স্টেপ উপরে যাওয়ার জন্য আমার যে স্কিল গুলো ডেভেলপ করা দরকার, কিংবা দেশের বাইরে কাজ করতে গেলে যে শুধু ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট দিয়েই কাজ করা যাবে এমনও না। এই ধরনের একটা চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা অবশ্যই উচ্চতর শিক্ষা বা উচ্চতর ডিগ্রির প্রয়োজন আছে। আমরা যেই দেশে যাওয়ার প্ল্যান করছি বা যেই দেশে কাজ করার থিঙ্কিং করছি, অবশ্যই সেই দেশের কালচারাল বিষয়গুলোকে অ্যাডাপ্ট করা এবং সেই দেশের এডুকেশন এর সাথে আমাদের মাইন্ডকে রিলেট করা। এবং আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়েও কথা বলেছি। আমরা নেটওয়ার্ক কমিউনিকেশন এবং ইম্প্যাক্ট অফ গ্লোবাল ইস্যু নিয়ে কথা বলেছি।
তো আজকের লাইভটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অন্য কোনো লাইভে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।